গল্প ভালোবাসার আলিঙ্গন। দ্বিতীয় অংশ। লেখিকা ফারহানা নিঝুম। কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক এবং মুক্তমনাদের জন্য উন্মুক্ত। এক বালতি পানি এনে মুখের উপর ফেলে পৃথক প্রচণ্ড রকম ভয় নিয়ে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসে নূর। পৃথক ভাই, এটা কি করলেন? অনেকটা রেগে চেঁচিয়ে উঠল নূর। পৃথকও বের গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠে, তুই কোন রাজের রাজকুমারী? এত বেলা পর্যন্ত ঘুমাস? বের হ আমার রুম থেকে। নূর ক্ষেপে যায়, উঠে দাঁড়ালো বিছানার উপর। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি আমার বিউটি স্লিপ নষ্ট করে দিলেন। আপনাকে তো আমি। নূর বিছানা থেকে নেমে গিয়ে পৃথকের চুল টানতে লাগলো। ছাড়বো না, আজ এসবার নাহি তো উসবার। ডাইনি বুড়ি, ছাড় আমাকে, না হলে কাঁচা চাবিয়ে খাবো। তার আগেই আমি আপনার চুল ছিঁড়ে দেব। নূর ঘুমের মধ্যে পৃথকের চুল টানতে শুরু করে। ককিয়ে উঠল পৃথক। এই মেয়ে ছাড়, নূরের বাচ্চা ছাড় আমাকে। চুল টানছিস কেন? নূর ঘুমের মধ্যেই পৃথককে বলল, লাথি মার। বলেই এক লাথি মেরে বিছানা থেকে ফেলে দিল পৃথককে নূর। ও বাবা, আমার কোমর গেল রে। ব্যথায় ককিয়ে উঠল পৃথক। নূরের ঘুম ভেঙ্গে গেল। সে দেখল পৃথক নিচে বসে আছে। হঠাৎ পৃথককে নিচে দেখে আশ্চর্য হল সে। এ বাবা, পৃথক ভাই, আপনি ওখানে কি করছেন এত রাতে? পৃথক রাগে ফুঁসতে থাকে। ধমক দিয়ে দিয়ে হিসহিসিয়ে বলল, বেয়াদব মেয়ে, আমাকে লাথি মেরে ফেলে দিলি। শুধু লাথি কি বলছি, তুই তো চুলগুলো শেষ করে দিয়েছিস। নূর ব্যাপারটা বুঝতে পেরে জিভে কামড় দেয়। মনে মনে বলল, এটা কি করলাম আমি? এবার ম্যানেজ দিতে হবে। নূর নিজেকে ধাতস্থ করে বিছানা থেকে নেমে পৃথককে ধরে তুলে। কি বলুন তো, নিজেই হয়তো স্বপ্নে হাডুডু করছিলাম, তার মধ্যে দেখলাম আপনি এসে গেছেন মাঠে। তখন আমার মাথায় একটা কথাই ঘুরছিল, নূর তোকে জিততেই হবে, তাই জন্য দে লাথি। এরপর পৃথক নূরকে কথার পিঠে থামিয়ে দিল। তারপর তুই আমাকে লাথি মেরে বিছানা থেকেই ফেলে দিলি। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পৃথক ফের বলল, তোকে বিয়ে করলে তো দেখছি দুদিনে আমাকে মেরে ফেলবি। ও মা গো, কোমরে কি জোরে লাগলো! ইস! নূর কিছুই বলল না, আল্লাহ আল্লাহ করতে লাগলো, যাতে পৃথক তাকে মেরে টেরে না দেয় আবার। নূরের ভাবনার মধ্যে পৃথক ওর কান টেনে ধরল। মনটা বলছে, থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দিই। আহা, ভুল করছেন, 32 না 30 হবে। কি বুঝলেন না? আম্মু বলেছে আমার এখনো আক্কল দাঁত উঠেছি, দুই দিকে আরো 2টি দাঁত উঠতে বাকি আছে। এখন আপনি বললে 32, কিন্তু আমার দাঁত তো 30টা। পৃথকের মাথায় রীতিমতো আগুন ধরে গিয়েছে। সে ধমক দিয়ে বলে, তুই কি আমাকে উঠাতে চাস নূরের বাচ্চা? তুই নিজে যাবি নাকি আমি বের করব? আমি বের করলে পা আর জায়গায় থাকবে না। নূর গুটি গুটি পায়ে সুরসুর করে বের হয়ে গেল। সে জানে পৃথক রেগে গেলে কি করবে। তাই আর বিরক্ত করল না। চুপি চুপি সাহার রুম খুলে ওখানেই শুয়ে পড়ল। আপনার সাথে বসে খাবো মামা। সকাল সকাল সবাই একসাথে নাস্তা করতে বসেছিল, তখন নূর এসে পৃথকের জায়গা দখল করে নেয়। সাফিন চৌধুরীর পাশের চেয়ারে পৃথক সবসময় বসে, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। নূর এসে বসল। তৎক্ষণাৎ সাফিন চৌধুরীর খাওয়া প্রায় শেষের দিকে। তিনি উঠতেই যাবেন, তখন নূর ওনার হাত ধরে আদুরে আবদার করে বসে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। মেয়েটা বড্ড বাবা পাগল। কিন্তু ওকে বাবার ভালোবাসা দেওয়ার আগেই বাবা নামক মানুষটি হারিয়ে গেছে। পৃথক সিঁড়ি বেয়ে নামতে নামতে নূরের আচরণে একটু কেঁপে উঠে। নূরের পাশের চেয়ারে পৃথক এসে বসল। নূর সাফিন চৌধুরীর হাত ছেড়ে দেয়। সাফিন চৌধুরী আদুরে হাত রাখে নূরের মাথায়। হ্যাঁ, অবশ্যই খাবি। এই নূরজাহান, তাড়াতাড়ি ওর প্লেটে খাবার দাও। হ্যাঁ, দিচ্ছি। নূরজাহান চৌধুরী নূরের প্লেটে খাবার তুলে দেন। তৎক্ষণাৎ সাফিন চৌধুরী রুটির এক টুকরো মুখে তুলে দিল নূরের। নূর প্রচণ্ড উৎসাহ নিয়ে খেতে লাগলো। বার কয়েক পৃথকের দিকে তাকায়। পৃথক নিষ্পলক চেয়ে আছে। মেয়েটা বড়ই অদ্ভুত। একটু চঞ্চল বটে, কিন্তু সরল, খুবই সরল মনের।
তাই সে এই পৃথক চৌধুরী এত ভালোবাসে ওকে, কিন্তু প্রকাশ করে না। তবে করবে খুব শীঘ্রই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই নূর টিভি ছেড়ে বসে রইল। পৃথক হাত ঘড়িতে সময় দেখে নিল, 9:30 বাজে। রিমোট নিয়ে টিভি অফ করে দেয় পৃথক। চল রেডি হ, কলেজে যাবি না? কলেজের যাওয়ার কথা শুনে শুকনো ভুল গিলছে নূর, আজকে কলেজে টেস্ট আছে। এদিকে নূর কিছুই পারে না, 2 মাস হয়ে গেল সে বই খুলেও দেখেনি এখনো। নূর মলিন মুখ বানিয়ে আওড়াল, পৃথক ভাই আজ না আমার খুব পেটে ব্যথা করছে, আজ কলেজে না গেলে হয় না। পৃথক পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো, ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা এত সময় পেটে ব্যথা করেনি, যেই কলেজের কথা বললাম তাতেই পেটে ব্যথা শুরু হয়ে গেছে। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু তাতে পৃথকের কোনো ভাবান্তর নেই। যা যা তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আম গেটিং লেট অলরেডি। নূর সুর সুর করে উপরে সাহার রুমে চলে গেল, নিজের ব্যাগ নিয়ে আবারও নিচে আসে। পৃথক নূরকে নিয়ে কলেজে গেল, গেটের কাছে নামিয়ে দেয় নূরকে পৃথক। যা কলেজে আমি বিকেলে নিতে আসব। নূর এবার কলেজের ভেতর দেখে আবার পৃথককে দেখে। মুখে হাসি ঝুলিয়ে বলল, আপনি যান না পৃথক ভাই, আমি ভেতরে যাচ্ছি। আপনার না অফিসের দেরি হচ্ছে? যান যান। পৃথক ভ্রুকুটি করে তাকালো নূরের দিকে, হঠাৎ এত তাড়া দেওয়ার কারণ বুঝতে পারল না পৃথক। তার উপর আজ নূর বাহানাও করেছে না কলেজে যাবে না বলে, হঠাৎ হলো কি? নূর অপেক্ষা করছে পৃথকের যাওয়ার জন্য। পৃথক দাঁড়িয়ে রইল, নূর ধীর পায়ে হেঁটে কলেজের ভেতর ঢুকে। পৃথক গাড়ি নিয়ে বেরিয়ে পড়া মাত্র নূর পিছনের দেয়ালের কাছে যায়, ইতিমধ্যেই সাহা ওখানে উপস্থিত হয়। কি রে তুই এখানে কি করছিস? ক্লাসে চল। না না আমি ওই ক্লাস করব না, ইনফেক্ট আমি এখন বাড়ি যাব। সাহা অবাক হলো, কি বাড়ি যাবি মানে কি? ক্লাস করবি না? আজকে তো টেস্ট আছে। নূর তুড়ি বাজিয়ে বলল, ওই জন্যেই তো করব না ক্লাস, বিশ্বাস কর তোর ভাইয়ের কসম আমি কিচ্ছু পারি না। সাহা কপালে হাত দিয়ে বলল, ওহ তুই চিন্তা কেন করছিস? আমি আছি তো, আমি হেল্প করব তোকে। নূর মুখ বাঁকিয়ে বলল, না বাবা, কেমিস্ট্রি স্যার কি করা? কি নজরদারি করে, অমন ভরসায় আমি যাব না মানে পরীক্ষা দেব না। তুই বরং আমাকে সাহায্য কর, আমি দেয়ালে উঠছি, তুই আমাকে ব্যাগটা দিয়ে দিস। সাহা বাধ্য হয়ে বলল, ওকে। অতঃপর নূর কলেজের পিছনের দেয়ালের উপর উঠে কোনো রকমে নিচে লাফিয়ে পড়ল। সাহা ব্যাগ ছুঁড়ে দেয়। নূর যেই সামনের দিকে হাঁটতে যাবে তখনই চোখ গেল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষের দিকে। চোখ দুটো লাল হয়ে আছে, মুখশ্রী জুড়ে স্পষ্ট রাগের চাপ। আপনি জাননি? কাপা কণ্ঠে জিজ্ঞেস করে নূর। পৃথক কিছুই বলল না। নূরের হাত ধরে টেনে গাড়িতে বসায়, অতঃপর ফিরে যায় বাড়িতে, তবে সেটা নূরের বাড়ি। চিলড্রেন হোমে গিয়েছে রিয়াজ, নিমুকে খুশি রাখতে চায় সে। মেয়েটা রুম রাতে তার বুকে মাথা রেখে নৈশব্দে চোখের পানি ফেলে। মিসেস সাবিনা বলেছেন সদ্য জন্ম নেওয়া এক শিশুর মা মৃত্যু বরণ করেছে এবং কি শিশুটির বাবাও তাকে নিতে চাইছে না, সেই জন্য এই হোমে রেখে গিয়েছে। সেই বাচ্চা শিশুকে দেখতে এসেছে রিয়াজ। আসুন মিস্টার রিয়াজ, বাচ্চাটা ভেতরেই আছে। জি চলুন। মিসেস সাবিনা রিয়াজকে ভেতরের একটি রুমে নিয়ে যান। বেডের উপর শুয়ে আছে ফুটফুটে একটা ছেলে। পিটপিট চোখ করে তাকিয়ে আছে তার দিকে। মাশাআল্লাহ, বাচ্চা কত কিউট দেখতে, আর একে নাকি ফেলে চলে গেছে। দীর্ঘশ্বাস ফেলে রিয়াজ, কত আহাজারি করেও একটা বাচ্চা পাচ্ছে না তারা। আর সেখানে কি নির্দয় বাবা, এই বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে। তো মিস্টার রিয়াজ কি ভাবছেন? আপনি কি ওকে অ্যাডপ্ট করতে চান? রিয়াজ এক বাক্যে বলে উঠে, জি মিসেস সাবিনা, আমি ওকে অ্যাডপ্ট করতে চাই। যা যা ফর্মালিটি আছে প্লিজ সব বলুন আমায়। অতঃপর রিয়াজ বাচ্চাটিকে অ্যাডপ্ট করে নেয়। মনে মনে ভাবে তার প্রাণপ্রিয় বউ নিশ্চয়ই খুশি হবে। কি করছেন পৃথক ভাই? ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। পৃথক এক প্রকার কামড় বসাচ্ছে নূরের ঠোঁটে।
গাড়িতে উঠা মাত্র পৃথক হনহনিয়ে গাড়ি নিয়ে বের হয়, একটাও কথা বলছে না সে। গুরুগম্ভীর মুখশ্রী তার। নূর আর চোখে তাকাচ্ছে বারবার। হঠাৎই ভেবে পৃথক রাস্তার ধারে বড় একটা গাছের নিচে গাড়ি থামালো। কি হয়েছে পৃথক ভাই? পৃথক সিট বেল্ট খুলে নূরের হাত ধরে টেনে কাছে নিয়ে আসে, নিজের পুরুষালী ঠোঁটে ঠোঁট চেপে ধরে। প্রথম দিকে আবেশে চোখ বুজে নেয় নূর, পরক্ষণে বুঝতে পারল পৃথক নিজের সূচালো দাঁত বসিয়ে দিচ্ছে। ব্যথায় ককিয়ে উঠল নূর, এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পৃথককে। কেন ভালো লাগেনি? নূর নাক মুখ কুঁচকে বলল। সে একদম মজা না, আপনার মুখের টেস্ট কি বাজে ইয়াক থুথু। পৃথকের মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কি তোর কাছে বাজে লাগলো? অবশ্যই, দাঁত ব্রাশ করেন না। ছে ছে, শয়তান মাইয়া, হি হি। পৃথক পকেট থেকে চকলেট বের করল, ফট করে মুখে গুজে বলল, আরেকটা দিয়ায়। নূর কিছু বলার পূর্বে পৃথক আরও একবার আস্বাদন করল নূরের অধর। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। এবার নূর হামি দিয়ে বলল, ইয়াম্মি ইয়াম্মি। পৃথক ভ্রু কুঁচকে তাকালো। তাই? নূর বাঁকা হাসে। প্রথমেই টেস্টি ছিল, আরেকটা নেওয়ার জন্য ঢং করলাম হি হি। তবে রে। নূর ফট করে গাড়ি থেকে নেমে দৌড় দেয়, পৃথক ওর পিছু পিছু ছুটল। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আত্মহারা হয়ে উঠে নিমু, বাচ্চাকে কোল থেকে নামতেই চাইছে না। কি খাবে না খাবে সেটা নিয়ে তার কি চিন্তা। এসব দেখে আত্মা ঠান্ডা হয়ে যায় নূরজাহান চৌধুরীর। এত দিনে মেয়েটাকে এত খুশি দেখছেন তিনি। বউয়ের খুশি দেখে চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল রিয়াজের, তাহলে সে তার স্ত্রীকে অবশেষে খুশি দিতে পারল। শুনো, তুমি আজকেই ওর জন্য নতুন জামা নিয়ে আসবে কেমন? গায়েলগুলো কেমন জানি পুরনো লাগছে। আর হ্যাঁ, ওর জন্য নতুন নতুন খেলনা আনবে। আর কি যেন লাগবে। রিয়াজ নিমুর বাহু ধরে বলল, শান্ত হও জান, সব আনবো। আগে তুমি একটু শান্ত হও। নিমু শান্ত হলো, বাচ্চার পাশে বসল সে। নূরজাহান চৌধুরী অধরে হাসি টেনে বলেন, অবশেষে তুমিও মা হলে নিমু, এবার নিজের বাচ্চা মানুষ করো। নিমুর চোখ দুটো ইতিমধ্যেই ভিজে উঠেছে। কাপা গলায় বলে, মা আপনারা জানেন না আজ আমি কত খুশি। ও আমার ছেলে, তাই না? নূরজাহান চৌধুরী নিমুর মাথার উপর স্নেহ ভরা হাত রেখে বলল, হ্যাঁ মা, ও তোমার ছেলে, আমাদের বংশধর। তুমি ওর মা। শান্তির শ্বাস ফেলল নিমু, ভেতরে ভেতরে কত তৃপ্তি অনুভব করছে সে বলার মতো নয়। নূরজাহান চৌধুরী ছেলে এবং বউকে প্রাইভেসি দিলেন। রুম থেকে বের হওয়া মাত্র নিমু রিয়াজকে জড়িয়ে ধরে। ধন্যবাদ তোমায়। ভালোবাসি ম্যাম। আমিও ভালোবাসি স্যার। সাফিন চৌধুরী আজ নূরের বাড়ি গেল। নিজের রুমে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে নূর। রূপা আহমেদ কয়েকবার ডেকে গিয়েছিল তাকে, এই ভরদুপুরে ঘুমাচ্ছে কেন। কিন্তু নূর ওঠেনি, তার প্রচণ্ড রকম মাথা ব্যথা করছে। চায়ের ট্রে নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলেন রূপা আহমেদ। তা বলুন, কেমন আছেন ভাইয়া? সাফিন চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া, আমিও ভালো আছি মেয়ে নিয়ে, কিন্তু কতদিন আর থাকবো আল্লাহ জানে। সাফিন চৌধুরী চায়ের কাপ টেবিলের উপর রেখে বলেন, এ কেমন কথা রূপা বোন? রূপা আহমেদ সূক্ষ্ম শ্বাস ফেলল। কি বলবো ভাইয়া, মাঝে মাঝে কেমন একটা অস্বস্তি লাগে, মনে হয় এখনই হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করব। সাফিন চৌধুরী চোয়াল শক্ত করে নিলেন। এসব কি কথা? আজ বাদে কাল মেয়ে বিয়ে দেবে, এখন এই সময় তুমি এসব ভাবছ? কি আর করব ভাইয়া, আপনারা তো আছেন নূরের জন্য। আমি না থাকলে ওর দেখাশোনার কমতি হবে না, এটা আমি জানি। এসব বলো না রূপা বোন, নূর শুনতে পেলে কষ্ট পাবে। অতঃপর দুজন আরো খানিকটা সময় ধরে কথা বলল। গোধূলি বেলায় একাকী ছাদে দাঁড়িয়ে আছে নূর, ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই শিউরে উঠে নূর। বলিষ্ঠ হাত দুটো কোমর জড়িয়ে ধরে নূরের, ক্ষণিকের জন্য থমকে যায় নূর। পৃথক দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার নেশায় বুঁদ হয়ে আছে। নূর ফিক করে হেসে উঠল, পৃথক হাসির পিঠে বলে উঠে,
এখনো নেশা কাটেনি আমার। নূর চুপ করে গেল, 2 পা পিছুতেই হেঁচকা টান দিয়ে আবারও কাছে টেনে নেয় পৃথক। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউজান। নূর থমকালো, চমকালো। কি শুনছে সে? বউজান? আমার বউ হতে চাস পার্মানেন্টল? নূর কি বলবে বুঝতে পারছে না। সত্যি তাকে বউ করবে এই পৃথক চৌধুরী? কি রে হবি? নূর কিছু বলল না, পৃথককে ঝাপটে জড়িয়ে ধরল। সত্যি আমাকে বউ করবেন? পৃথক ঠোঁট এলিয়ে হাসল। না, এখন শুধু বাড়ি নিতে বাকি, বউ তো সেই কবে হয়ে গিয়েছিস। নূরের হাতের বাঁধন দৃঢ় হয়েছে, সে অবশেষে সফল। নিজের ভালোবাসা পেয়েছে। জিতে গিয়েছে সে। সাহা কাজ শেষে সবে মাত্র বিছানায় এসে শুয়েছে, তারই মধ্যে হুট করে ভারী কিছু নিজের উপর অনুভব করল। চোখ খুলে দেখে সোহান তার উপর শুয়ে আছে। নির্লজ্জ লোক একটা, সরুন। সোহান বাঁকা হেসে ফিসফিস করে বলল, নির্লজ্জ হয়নি এখনো, তবে হতে কতক্ষণ সেটাও কিন্তু জানি না। সাহা সোহানের বুকে আলতো ধাক্কা দিয়ে বলে, উহু, শখ কত। সোহান ঝাপটে ধরে সাহাকে, একে অপরের নিঃশ্বাস মিলে একাকার হয়ে উঠেছে। দুটি সকাল সকাল বেশ আয়োজন শুরু হয়েছে চৌধুরী বাড়িতে। সাহা নিজের স্বামী নিয়ে আসবে, সেই জন্য বেশ খাওয়া দাওয়ার আয়োজন করেছে নূরজাহান চৌধুরী, আর ওনাকে সাহায্য করছে নূর। নিমু তিফানকে সামলাচ্ছে। বাচ্চা আনার পর তিফান নাম রাখে নিমু, এই নামটা তার ভীষণ পছন্দ, তাই সেটাই লাগলো। ধূসর রঙা পাঞ্জাবি পরে অপেক্ষা করছে পৃথক, সাহাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই সাহা এবং সোহান চলে আসে। আসসালামু আলাইকুম পৃথক ভাইয়া, কেমন আছো? পৃথক সোহানকে জড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সাহা, কেমন আছিস? সাহা পৃথককে জড়িয়ে ধরে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, আয় ভেতরে। সোহান, তুমিও আসো। সাহা এবং সোহান দুজনে বাড়ির ভেতরে যায়। নূরজাহান চৌধুরী মেয়েকে দেখে জড়িয়ে ধরে। সোহান শাশুড়ির পায়ে ধরে সালাম করে, এসো বাবা ভেতরে। দুজনে সোফার উপর বসল। নূর সাহাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে, হেই মিসেস সাহা। সাহা হেসে উঠল। নূর ধপাস করে ওর পাশে বসে পড়ে। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? সোহান খানিকটা লজ্জা পেল। ওয়া আলাইকুম সালাম নূর, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো, এখন আপনাদের দেখে আরো ভালো লাগছে। নিমু তিফানকে নিয়ে নিচে আসে। সাহা গিয়ে কোলে নেয় তিফানকে। ভাবি, তোমার ছেলে দেখো আমার উপর হিসু করে দিল। সবাই হু হু করে হেসে উঠল। সাহা নাক মুখ কুঁচকে নেয়। সোহান মুখ টিপে হাসে। তাতে গা জ্বলে যাচ্ছে সাহার। বিকেলের দিকে সবাই মিলে ঠিক করে বনভোজনের আয়োজন করবে সবাই মিলে। সব ঠিক আছে বলেন নূরজাহান চৌধুরী, তবে ওনারা যাবেন না। বাচ্চাদের মধ্যে বুড়ো বুড়ি গিয়ে কি করবেন? সেজন্য নূরজাহান চৌধুরী না করে দিলেন। পৃথক এবং নূর বার কয়েক বলেছিল ওনাকে, কিন্তু উনি রাজি হন নি। সন্ধ্যায় আইসক্রিম নিয়ে আসে পৃথক। একে একে সবাইকে আইসক্রিম দেয় নিমু। নূরের জন্য আইসক্রিম নেই, তাতে বেজায় রেগে গেল নূর। পৃথক ভাই, আমার আইসক্রিম কোথায়? পৃথক ভাবলেশহীন ভাবে বলে, ভুলে গেছি আনতে। নূরের ঠোঁটে কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কাতর স্বরে বলল, আপনি আমার জন্য আইসক্রিম আনতে ভুলে গেছেন? সত্যি? পৃথক পিটপিট চোখ করে তাকালো। নূর এই বুঝি কেঁদে দেবে? নিমু নূরকে আশ্বাস দিয়ে বলল, আরে নূর এনেছে হয়তো, ওর রুমে গিয়ে দেখো, তোমার জন্য স্পেশাল আইসক্রিম রাখা আছে। নূর ছুটে পৃথকের রুমে গেল। ওদিকে পৃথকও ওর পিছু পিছু গেল। রুমে প্রবেশ করা মাত্র পৃথক দেখল একটা ফুলদানি তার পায়ের কাছে এসে পড়ল। চোখ দুটো তার ছানাবড়া হয়ে গেছে। এটুকু সময়ের মধ্যে ভূমিকম্প হয়েছে। নূর চোর ধরা পড়ার মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে। পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো পৃথক। ফুপিয়ে উঠল নূর, মেয়েটা বোধহয় কাঁদছে। কপাল চুলকায় পৃথক। কাছে গিয়ে মাথায় হাত রাখল পৃথক। চোখ তুলে তাকায় নূর। এত রাগ! নূর আবারও মাথা নুইয়ে নেয়।
পৃথক হাসল। বাইরে গেল সে, ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে এসে হাতে দিল নূরের। তোর জন্য আনবো না? এটা হতে পারে? পাগলি একটা। নূর আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, আইসক্রিম খাওয়া শুরু করে। প্রথম বাইট দেওয়া মাত্র পৃথক ওকে বিছানার কাছে বসিয়ে বলল, আমাকে দিবি না? নূর খেতে খেতে বলে, কেন? আপনি না নিচে খেয়েছেন? পৃথক অধর বাঁকিয়ে হাসল। আচমকা নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে আসলে সে শুষে নেয়। চোখ দুটো বড় বড় আকারের হয়ে উঠে, এই বুঝি মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। ছি, আপনি কি বাজে! বুড়ো আঙ্গুলের সাহায্যে ঠোঁট মুছে নেয় পৃথক, চোখ টিপ দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগল। দরজার কাছে গিয়ে থেমে গেল পৃথক, ঘাড় বাঁকিয়ে বলল, আধ ঘন্টা পর রুমে আসবো, সব কিছু যেন আগের মতো পাই। নূরের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো তাকালো সে। কি? আজ্ঞে জি, ফতাফত সব গুছিয়ে ফেল, না হলে খবর আছে। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল পৃথকের যাওয়ার পথে। সকাল সকাল সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছে পাহাড়ি অঞ্চলের দিকে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত পৃথক, মূলত হেডফোন লাগানোর একটাই কারণ, তা হলো নূর। সে বকবক করেই চলেছে তো চলেছেই, থামার নাম নেই। তার উপর ওর সঙ্গী হয়েছে সাহা, দুজনে কানের মাথা খাচ্ছে পৃথকের। ছোটখাটো মিনি বাস বুক করেছে ওরা, যাতায়াতে কোনো সমস্যা না হয়। সকালের এই মনোরম দৃশ্য বেশ লাগছে নূরের কাছে, সে এই দৃশ্য ক্যামেরায় ধারণ করে রাখছে। গাছপালায় ভরপুর একটা জায়গায় এসে বাস থামল। সবাই একে একে নেমে আসে, নিমু, সাহা, সোহান, রিয়াজ সবাই মিলে জিনিসপত্র নামাচ্ছে। নূর তিফানকে কোলে নিয়েছে, তাকে এটা সেটা দেখাচ্ছে। 5 মাসের এই বাচ্চা নূরের হাসিতে বারংবার হেসে উঠছে। বিষয়টি দূরে দাঁড়িয়ে দেখছে পৃথক। কি প্রাণবন্ত সেই হাসি! বাবু লাগবে? হঠাৎ এমন প্রশ্নে চমকে উঠে নূর। পৃথক ঠিক নূরের পিছনে দাঁড়িয়ে আছে। এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না নূর, তাই বোধহয় খানিকটা লজ্জায় আর্স্ট হয় সে। কি ব্যাপার? নুরিয়া জান্নাত লজ্জা পেল। নূর মুখ বাঁকিয়ে বলল, মোটেও না, আমি কেন লজ্জা পাব? পৃথক সামনের দিক থাকায় নূরের বা হাত নিজের হাতের মুঠোয় নিল। বহুজান। নূর চুপ রইল, তবে তার অধরে এক চিলতে হাসি ফুটে উঠেছে। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। নূর অবাক হল। সত্যি? হুমুম, তবে এখন দেব না। 2 দিন পর। নূর সূক্ষ্ম শ্বাস ফেলল। সাসপেন্স তার একদমই পছন্দ নয়, এখন 2 দিন কি করে অপেক্ষা করবে সে? নূর, এদিকে আয়। আসছি। সাহা ডাকা মাত্র নূর তিফানকে পৃথকের কোলে দিয়ে সাহার কাছে গেল, যাওয়ার পূর্বে এক নজর পিছন ফিরে তাকালো। পৃথক তিফানের সাথে দুষ্টুমি করছে, তা দেখে মুচকি হেসে নূর বিড়বিড় করে আওড়াল, আমাকে বলে পাগল, নিজেই তো বড় পাগল। সুন্দর এই প্রকৃতির সাথে হই হুল্লোড় করে রান্না বান্না করার মজাই আলাদা। সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছে, কাটাকাটি করা রান্না বান্না সবাই মিলে করেছে। দুপুরের দিকে ঘাসের উপর মাদুর পেতে বসল সবাই। সাহা এবং নিমু দুজনে মিলে সবার প্লেটে খাবার দেয়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই রাতে প্রচণ্ড রকম জ্বর উঠে নূরের। সারা রাত রূপা আহমেদ নূরের মাথায় পানি দিলেন। সকালের সফেদ পর্দা ভেদ করে সূর্যের রশ্মি এসে মুখে উপচে পড়ছে নূরের, নাক মুখ কুচকেট নেয়। বিছানা থেকে উঠে বেকনিতে গিয়ে দাঁড়ালো নূর। বাবা, মিস ইউ সো মাচ। আকাশের দিকে তাকিয়ে কথাটা বিড়বিড় করে বলল নূর। সকাল থেকে একবারও নূর পৃথককে কল না করাই একটু ভয় পেল পৃথক। মেয়েটা সারাদিন মিসড কল করতেই থাকে, পৃথক রিসিভ না করলেও দিনে 15টা মিসড কল করবেই নূর। অফিসে গিয়েও মন বসল না পৃথকের, কেমন জানি হাঁসফাঁস লাগছিল তার। তীব্র এই রোদ্দুরে হেঁটে বাড়ির কাছে একটা ফার্মেসিতে গেল নূর। প্রচণ্ড মাথা ব্যথা করেছে, তার ওষুধ নিতে হবে। সকালের দিকে জ্বর কমে গিয়েছিল। রূপা আহমেদ থাকতে চেয়েছিলেন কিন্তু নূর থাকতে দেয়নি। জোর করেই অফিসে পাঠিয়েছে।
গাড়ি নিয়ে আসছিল পৃথক, রাস্তায় লালচে রঙের জামা পরে নূরকে দেখে গাড়ি থামিয়ে দিল সে। নূরকে ফার্মেসিতে দেখে চিন্তার ভাঁজ পড়ল পৃথকের কপালে, গাড়ি থেকে নেমে এগিয়ে গেল ফার্মেসিতে। নূর! হঠাৎ পুরুষালী কণ্ঠে ভড়কে গেল নূর। ঘাড় ফিরিয়ে দেখছ পৃথক দাঁড়িয়ে আছে। প্রথম দিকে একটু ভয় পেলেও তা পরক্ষণেই কেটে যায়। ও আপনি? পৃথকের চোখ দুটো আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটির দিকে। চোখের নিচে কালো দাগ পড়েছে, মলিন মুখখানি। শরীর দেখে যে কেউ বলে দেবে, বেশ ফুরবল সে। আপনি? পৃথক চট করে নূরের কপালে হাত রাখল, জ্বরে গা পুড়ে যাচ্ছে এমন অবস্থা। জ্বর উঠেছে তো? এখানে কেন? নূর ফুস করে শ্বাস টেনে বলল। মাথা ব্যথা করছে খুব, তাই মেডিসিন নিতে এসেছিলাম। পৃথক চট করে নূরের হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। তাড়াতাড়ি উঠো, আমি আমার পরিচিত ভালো ডক্টরের কাছে নিয়ে যাব। নূর আপত্তি জানালো। না না, ডক্টরের কাছে যেতে হবে না, আমি বরং শুধু মাথা ব্যথার ওষুধ নিয়ে নিই তাহলেই হবে। পৃথক দাম্ভিকতার সাথে বলল। চুপচাপ গাড়িতে বসো, আর একটাও কথা শুনতে চাই না। নূর আর কিছু বলল না, গাড়িতে উঠে বসল। গাড়ি গিয়ে থামল হসপিটালের সামনে। ডক্টরের চেম্বারে গেল দুজনে। পৃথক চৌধুরীকে দেখে ডক্টর আফজাল হোসেন। হ্যালো মিস্টার পৃথক, কেমন আছেন? হাই ডক্টর, জি ভালো আছি। তবে কি হয়েছে মিস্টার পৃথক? আসলে সি ইজ মাই ওয়াইফ মিসেস নূর চৌধুরী, ওনার একটু শরীরটা খারাপ। আপনি যদি একটু দেখে নিতেন। জি অবশ্যই। হ্যালো মিসেস চৌধুরী, আপনি এখানে বসুন। নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে পৃথকের দিকে। লোকটা নিতান্তই বেয়াদব, তাহলে সব সময় গোপনে তার সাথে অমন করত। এই তো বেশ তাকে বউ বলে পরিচয় করিয়ে দিচ্ছে, তাহলে আগে কেন অমন করত? শয়তান একটা। ডক্টর নূরকে ভালো করে দেখলেন, তারপর কিছু ওষুধ লিখে দিলেন। পৃথক বেরিয়ে গিয়ে ওষুধগুলো হসপিটালের ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নেয়। সেই দিন আর ও বাড়িতে ফিরতে দেয় না পৃথক নূরকে, চৌধুরী মহলে নিয়ে গেল। নূরের জ্বর শুনে ব্যতিব্যস্ত হয়ে উঠে নূরজাহান চৌধুরী। পৃথককে বারবার করে জিজ্ঞেস করেছে ডক্টরের কাছে গিয়েছিল কিনা। পৃথক ওনার হাতে ওষুধগুলো তুলে দিলেন। নিমু নূরকে পৃথকের রুমে নিয়ে গেল, বিছানায় শুয়ে দেয়। চুপচাপ বিছানায় শুয়ে রইল নূর, নিজের অজান্তেই ঘুমের রাজ্যে বিচরণ করে। রাত 11টা ছুঁই ছুঁই অবস্থা, পৃথকের বুকে নূরের গরম নিঃশ্বাস উপচে পড়ছে। ঘুম ভেঙ্গে গেল নূরের, এপাশ ওপাশ করছে সে। একটুও শান্তি লাগছে না তার, জ্বর যেন ভেতর থেকে চেপে ধরেছে তাকে। শরীরের ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল নূর। কান্নার শব্দে নড়ে চড়ে উঠল পৃথক, হাতুড়ে বেড সাইড লাইটের সুইচ অন করল। তীব্র আলো চোখে পড়তেই চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। কি হয়েছে নূর? কথায় কষ্ট হচ্ছে বল আমাকে। নূর কেঁদেই চলেছে। পৃথক আলগোছে জড়িয়ে ধরে তাকে, নূরের শরীরের সব উষ্ণতা শুষে নিচ্ছে সে। অনুভব করতে পারছে নূরের কাঁপুনি। আমার খুব কষ্ট হচ্ছে পৃথক ভাই, ভালো লাগছে না একটুও। পৃথক নূরের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়, মনে মনে ভাবে নূরকে এভাবে আর রাখা যাবে না। গা ধুইয়ে দিতে হবে, এই রাতবিরেতে কাউকে রাখতেও পারবে না। ওয়াশরুম থেকে পানির বালতি নিয়ে আসে পৃথক, একে একে নূরের পরনের জিন্স প্যান্ট এবং টপসটা খুলে দিল। নূর জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। পৃথক নূরের গা ধুয়ে দেয়। অতঃপর নতুন একটা জামা পরিয়ে দিল নূরকে পৃথক। রাত প্রায় 2:30টার সময় জ্বর ছাড়ল নূরের। মেয়েটা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে, ওর পাশেই বালিশে হেলান দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পৃথক। এই নিন আপনার নাস্তা। আর শুনেন, মা বাবা খালার বাসায় গিয়েছে, যাওয়ার সময় বলেছে চিন্তা না করতে। খাবারের প্লেট সেন্টার টেবিলের উপর রেখে কথাগুলো বলল সাহা। সোহান অফিসের জন্য রেডি হচ্ছিল, সাহাকে দেখে কাছে এগিয়ে গেল। হাত ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল তাকে। তাহলে তো আজ রোমাঞ্চ করার খুব বড় সুযোগ পেয়েছি তাই না?
সাহা মুখ বাঁকিয়ে বলে, জি না, অফিসে যেতে হবে ভুলে গেছেন। যাব না অফিসে। কাল মা বলেছিল নূর নাকি খুব অসুস্থ। দেখতে যাব ভাবছি। সোহান হাত ঘড়ি দেখে নিল। এখন 9টা বাজে, তুমি 4টার দিকে রেডি থেকো, আমি এসে নিয়ে যাব। সাহা বেজায় খুশি হলো। সত্যি? জি। আই লাভ ইউ টু। দুতি। মুখের উপর সূর্যের আলো পড়তেই তন্দ্রা কেটে যায় নূরের। শোয়া থেকে উঠে বসল সে। মাথা চেপে ধরল, জ্বরটা নেই, তবে শরীর বেশ ফুরবল লাগছে তার। উফ, এত ক্লান্ত লাগছে কেন? মাথা নিচু করে নেয় নূর। নিজের পরনে কলাপাতা রঙের জামা দেখে চমকে উঠে সে। এগুলো তো সে পরেনি। ভালো করে লক্ষ্য করে দেখল বিছানার কাছে নিচে বালতি রাখা আছে, তাতে পানিও আছে। পাশেই পৃথককে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে সবকিছু বুঝতে পারে নূর। মুহূর্তে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, ভেতরে ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। বুকের ধুকপুক শব্দ তীব্র হচ্ছে। লজ্জা ভয় সবকিছু মিলিয়ে একাকার অবস্থা নূরের। সে উঠে বেকনিতে গিয়ে দাঁড়ালো। ঘাড়ে তপ্ত শ্বাস পড়া মাত্র শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে লাগছে নূরের। এত লজ্জা! নূর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কিঞ্চিত ফাঁক করে শ্বাস টেনে নেয়। পৃথকের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। জ্বর কমেছে বউজান। নূর পারল না দাঁড়াতে, তরিতে পৃথককে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। বাগানে বসেছিলেন সাফিন চৌধুরী। কিছুক্ষণ পূর্বে রূপা আহমেদের সঙ্গে কথা হয়েছে ওনার। ওরা দুজনে ঠিক করেছে পৃথক এবং নূরের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। বড় একটা গাড়ি এসে থামে গেটের কাছে। গাড়ি থেকে নেমে আসে সোহান এবং সাহা। ওদের দেখে অন্তত খুশি হয় সাফিন চৌধুরী। তুই ঠিক আছিস? সাহার রুমেই ছিল নূর। সাহার প্রশ্ন শুনে মিষ্টি হাসি টানে অধরে। রে, আমি এখন অনেকটাই সুস্থ আছি। জি, সুস্থ তো থাকতেই হবে, আমার ভাই যে এত যত্ন নিচ্ছে। নূরের প্রচণ্ড রকম লজ্জা লাগে। সে আজ মনে মনে ঠিক করে নিয়েছে একদম পৃথকের সামনে যাবে না। এত কিছু হওয়ার পর কি করে তাকে মুখ দেখাবে? ইস, কি লজ্জা! উফ, এই পৃথক ভাইও না কি যে করে। দুতি। সন্ধ্যার দিকে জম্পেশ খাওয়া দাওয়া হয় সবার। নূর সাহা, নিমু এবং নূরজাহান চৌধুরী একই রকম শাড়ি পরে। আর ছেলেরা একই রকম পাঞ্জাবি গায়ে তুলে। সবাই মিলে ফটোশ্যুট করে। এসবের মধ্যে পৃথক তার বউজানকে শাড়িতে দেখে ঠোঁট কামড়ে ধরে। মেয়েটা একটু বেশি রূপবতী তা তো আগে দেখেনি। উফ, মেয়েটা পাগল করে ছাড়বে। আজ তো আর ওকে ছাড়া যাবে না। ক্লান্ত শরীর নিয়ে রুমে যেতেই লাইট অফ হয়ে গেছে। ভয় পেয়ে গেছে নূর। রুমে আরো একজনের অস্তিত্ব টের পাচ্ছে সে। কে? নূর জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো শব্দ শোনা গেল না। নূর তেমন একটা পাত্তা দিল না। হঠাৎ কেউ ঘাড়ে হাত রাখা মাত্র শিওরে উঠে নূর। পৃথক ভাই! চেঁচিয়ে উঠে নূর। হুস! আস্তে, আমি। আপনি? পৃথক ফিক করে হেসে উঠল। ভয় পেয়েছিস? নূর মাথা নাড়িয়ে বলল, হুম, খুব। ভয় পেতে হবে না। কিছুক্ষণ চলল নীরবতা। পৃথক তর্জনী আঙ্গুল দিয়ে নূরের থুতনি ধরে মুখটা একটু উঁচু করল। সকাল থেকে আমার সামনে আসছিস না কেন? নূরের নাকের ডগায় সুরসুরি লাগছে খুব। পৃথক ফের বলল, তবে এইবার কাতর স্বরে বলে, আমি তোকে খুব ভালোবাসি। আমাকে ভালোবাসিস না? নূরের বুকের বা পাশটা চিনচিনে ব্যথা হচ্ছে। সে তো তার পৃথক ভাইকে পাগলের মতো ভালোবাসে। আমিও ভালোবাসি আপনাকে। সাহা এবং সোহান মাত্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই সুযোগে রুমে চলে আসে পৃথক। পৃথক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বউজানের দিকে। নূরের ওষ্ঠাধর বারংবার কেঁপে উঠছে। এটা দেখে হাসল পৃথক। আপনি এত খারাপ? পৃথক নূরের কোমর পেঁচিয়ে ধরল। খুব খারাপ। এখনো অনেক কিছু বাকি আছে। এসবের জন্য তুই দায়ী, খুব করে। ইস, আমার দোষ নেই। আপনি প্রথম থেকেই খারাপ। তাই? আমি খারাপ? আচ্ছা চল একটু ট্রেইলার দেখাই। পৃথক নূরের উন্মুক্ত কোমরে স্পর্শ করে বারংবার। পৃথক ভাই!
হুস, জামাই হই আমি। পৃথক নূরকে আলগোছে জড়িয়ে ধরে, নূর সঙ্গ দেয়। হবে না, এবার বিয়ের জন্য তৈরি হ। নূর হাসল, পৃথক বাইরে চলে যায়। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে ছিল চৌধুরী মহলের সবাই। তখন পৃথক সবাইকে চমকে দিয়ে বলে, মা বাবা, আমার বিয়ের সব কিছু রেডি করো, তাড়াতাড়ি বিয়ে করব আমি। সাফিন চৌধুরী গলা ছেড়ে বলেন, পৃথক, এখানে বড়দের কি দেখতে পাচ্ছ না তুমি? আর এত তারা কিসের বিয়ের? পৃথক গলায় হাত দিয়ে বলে, কসম আব্বাজান, আমি আমার বউ ছাড়া আর থাকতে পারবো না। তুমি কি বিয়ে দেবে নাকি ফুপির মেয়েকে তুলে আনবো? সাফিন চৌধুরী বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। এখানে থাকলে নির্লজ্জ ছেলের আর কি কি শুনতে হবে আল্লাহ মালুম। বুঝছো আম্মাজান? নূরজাহান চৌধুরী বিস্ময় নিয়ে বলেন, তুই এত নির্লজ্জ কেন? রিয়াজ ফোরন কেটে আওড়াল, ওটাই তো ছোটবেলা থেকেই, হাহা। পৃথক ভ্রু উঁচিয়ে তাকালো রিয়াজের দিকে। সে ভাবলেশহীন ভাবে বসে রইল। নিমু চায়ের কাপ নিয়ে আসে। সত্যি মা, আমার মনে হয় ওদের বিয়ে দেওয়া উচিত এখন। আমার ভাইটা আর কত একা থাকবে। পৃথক খুশিতে গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ ভাবি, একমাত্র তুমি বুঝো আমাকে। নিমু ফিক করে হেসে উঠল। অতঃপর পৃথক অফিসে যাওয়ার জন্য বের হয়। অফিস থেকে ফেরার পথে নূরকে সাথে নিল পৃথক। হালকা বেগুনি রঙের জামা পরেছে নূর। পৃথক বার কয়েক ওকে দেখল। নূর পৃথকের অমন চাউনিতে ভয় পায় প্রথমে, কোথাও তাকে খারাপ দেখাচ্ছে না তো। গাড়িতে বসা মাত্র পৃথক নূরের সিট বেল্ট লাগিয়ে দিল। নূর চুপচাপ বসে আছে। হঠাৎ পৃথক ওর দিকে ঝুঁকে অধরে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দেয়। নূর বড় বড় চোখে তাকিয়ে আছে তার দিকে। পৃথক বাঁকা হাসল। পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয় নূরের নরম ঠোঁটে। কমলাল সুমিষ্ট কোয়ার মতো ঠোঁট দুটোতে কামড় বসায়। নূর ককিয়ে উঠে। ব্যথা অনুভব করে আলতো হাতে বুকে সামান্য ধাক্কা দেয়। কিন্তু সরাতে পারে না পৃথককে। কিছুক্ষণ পর পৃথক নিজ থেকেই ছেড়ে দেয় নূরকে। কোথায় যাবি? শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি? নূর বড় বড় শ্বাস নিচ্ছে, আর চোখে তাকায় পৃথক। মাথা নুইয়ে নেয় নূর। পৃথককে বড্ড অচেনা লাগছে তার, কেমন একটা হয়ে গেছে। গাড়িটা থামাবেন? পৃথক গাড়ি থামালো। নূর ঝাপটে জড়িয়ে ধরে পৃথককে। আপনি আমাকে কাছে টেনে নিন না। আমার থাকতে ইচ্ছে করছে না দূরে। পৃথক ফোঁস করে শ্বাস টেনে নিল। নেব, এখন ফুপির বাড়ি যাই। না, আপনার বাড়ি যাই। আপনার সাথে থাকব। পৃথক নূরের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। আর কিছু সময় অপেক্ষা কর, এরপর আমার সাথে থাকবি সবসময়ের জন্য। নূর তাকিয়ে রইল। পৃথক আবার গাড়ি স্টার্ট দেয়। গোধূলির আকাশে মেঘ জমেছে, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। হাতে মেহেদি পরে বসে আছে নূর, বুকের ভেতর ধুক ধুক করছে। তার বিয়ে ভাবতেই আশ্চর্য লাগছে। অবশেষে সে তার পৃথক চৌধুরীর বুকে থাকবে, জড়িয়ে ধরবে তাকে। ইস, নিমু হলুদ বাটা করেছে, ঘরোয়া পরিবেশে বিয়েটা হবে, তাই নিজেদের মধ্যে সব করছে। হলুদ রঙের আটমৌড়ে শাড়ি পরেছে নূর, ফুলের তৈরি গয়না। সাফিন চৌধুরী সবার আগে নূরের গালে হলুদ ছোঁয়া দেয়। নতুন জীবন শুরু করবি মা, নিজেকে সবসময় শান্ত রাখবি। ভয় পাবি না। সাফিন চৌধুরী বরাবর নূরের বাবার মতো সামলেছে তাকে। রূপা আহমেদ সব ভার সাফিন চৌধুরীকেই দিয়েছে। যবে থেকে ওনাকে চেনে, তবে থেকে সাফিন চৌধুরী নিজের আপন বোনের চেয়েও বেশি আগলে রেখেছে রূপা আহমেদকে। হলুদে হলুদে মাখামাখি সবাই, গান বাজনায় জমে উঠেছে হলুদ সন্ধ্যা। রাতের শেষ প্রহরে ফোন টুং টুং শব্দ করে বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন ধরে নূর। হবালো, বউজান রাতে কিন্তু বাসর ভুলবেন না। নূর ফিক করে হেসে উঠল। করব না বাসর মাই ফুট। পৃথক নাকের পাটাতন ফুলিয়ে বলে, তুই একবার কবুল বল, এরপর দেখবি কি করি। নূর মুখ বাঁকিয়ে বলে, কচু। লাল রঙের লেহেঙ্গা পরে, হাত ভর্তি চুড়ি, গলায় বড় করে একটা হার পরেছে সে। বড় করে ঘণ্টা টেনে আছে, কাবিনে সই করতে হাত কাঁপছে নূরের।
পৃথক পাশেই বসে ছিল তার, নূরের বাঁ হাত শক্ত করে ধরে, নূর ডান হাতে সই করে। সবাই আমিন বলে, অবশেষে দুই মেয়ে ছেলে এক হয়। রূপা আহমেদ সবার অগোচরে চোখের পানি ফেলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাসর ঘর সাজিয়েছে নিমু এবং সাহা, সবাই নূরকে নিয়ে অনেক দুষ্টুমি করেছে। 11টার সময় রিয়াজ নিমু পৃথককে ঘরে দিয়ে যায়। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে নূর, বারংবার শুকনো ভুল গিলছে। পৃথক এসে পাগড়ি খুলে রাখল। কাছে গিয়ে বসে নূরের বউজান মুখ খানি দেখব। ঘুমটার আড়ালে নূর মুচকি হাসে, সেই ডাকটা তার খুব প্রিয়। আর সাথে মানুষটিও, মাথা নাড়িয়ে সম্মতি জানালো নূর। পৃথক ঘুমটা তুলে ধরে। মাশাআল্লাহ। নূর চোখ বন্ধ করে রেখেছে, পৃথক থুতনি ধরে মুখটা একটু উঁচু করে কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। এগুলো খুলে এই শাড়ি পরো। পৃথক নূরকে একটা লাল রঙের শাড়ি এনে দেয়, নূর সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরেই বের হয় নূর, পৃথক এক নজর দেখল নূরকে। অতঃপর সেও ফ্রেশ হয়ে আসে, জানালার কাছে বসে আছে নূর। গোলথালার মতো চাঁদ উঠেছে আকাশে, জ্যোৎস্না স্নাত রাতে মধুর চন্দ্রিমা একদমই আলাদা। পিছন থেকে জড়িয়ে ধরে পৃথক নূরকে, কিঞ্চিৎ কেঁপে উঠল সে। বউজান আদর চাই। নূর এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে, ইশকি আবদার। এভাবে সরাসরি আবদার করতে আছে। ওই বউ আদর চাই। নূর মেকি রাগ করে বলে, পারবো না। পৃথক নূরের কোমরে চাপ দিয়ে বলে, তাহলে আমি আদর করি। নূর চোখ বড় করে তাকালো। কি? পৃথক কিছু বলল না, নূরের শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত ছুঁয়ে দেয়। উফ পৃথক ভাই, ফুক, স্বামী হই আজ থেকে। নূর আজ উল্টো প্রতিক্রিয়া দেখালো, গলা জড়িয়ে ধরল পৃথক। পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে আছে নূর, পৃথক নূরের চুলের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। নূর পৃথকের নাকের ডগায় কামড়ে দেয়। ব্যথা লাগে তো? নূর খিলখিলিয়ে হেসে বলে, কেন আদর চাই না? চাই, তবে এমন ভাবে নয়। তাহলে? পৃথক নূরকে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয়, বুকে আলতো করে চুমু দেওয়া মাত্র কেঁপে উঠল নূর। নূর পৃথকের ঠোঁট কামড়ে ধরে, একে একে উন্মুক্ত হয় দুটি শরীর। মিলিত হয় দুটি আত্মা একে অপরের সাথে। পৃথকের পা গল করা কথাগুলো ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে নূরকে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। পৃথক পা গলের পলাপ করছে। সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল নূরের, উঠে দেখল পাশে পৃথক নেই। চোখ গেল বেলকনির দিকে, খালি গায়ে দাঁড়িয়ে আছে পৃথক। নূর উঠা মাত্র পৃথক কাছে এসে দাঁড়ালো। গুড মর্নিং। নূর বোধহয় লজ্জা পেল, চুপচাপ বসে আছে। পৃথক ঝুঁকে কপালে চুমু দেয়। ফ্রেশ হয়ে আয়, আলমারিতে অনেক জামা আছে। নূর আস্তে করে উঠে গিয়ে একটা জলপাই রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। তৎক্ষণাৎ বেডশিট চেঞ্জ করে সব গুছিয়ে রাখে পৃথক। কিছুক্ষণ পর বের হয় নূর, পৃথক নূরের হাত ধরে জানালার কাছে নিয়ে গেল। বউজান। জি। ভালোবাসি খুব। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। পৃথক শুধালো, কষ্ট হয়েছে? নূর বিড়ালের বাচ্চার মতো বুকে চলে গেল পৃথকের। একটুও না, আমিও আপনাকে খুব ভালোবাসি। জানি তো। আপনার জন্য সারপ্রাইজ আছে। সত্যি? ইয়েস মাই ডিয়ার। সন্ধ্যায় কালো রঙের শাড়ি পরে নূর, চোখ কাপড় বেঁধে দিল পৃথক। কিছুক্ষণ পরেই চোখ খুলে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ বউজান। সবাই একসাথে বলে উঠে। শুভ জন্মদিন নূর। নিজের সামনে একটা টেবিলের উপর বড় একটা কেক রাখা আছে, তার উপর সুন্দর করে লেখা আছে, শুভ জন্মদিন নুরিয়া জান্নাত। আজ যে নূরের জন্মদিন ছিল তা একদমই মনে নেই তার। নূর পৃথককে ফিসফিস করে বলল, আপনার মনে ছিল? আমি তো ভুলেই গিয়েছিলাম। পৃথক অধর টেনে হাসল। ইয়েস মাই বউজান, আমার মনে ছিল। এখন থেকে প্রতি বছর 5ই মে আমাদের বিবাহ বার্ষিকী পালন হবে এবং 6ই মে আমার বউজানের জন্মদিন। নূর পৃথকের হাত শক্ত করে ধরে, একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করে সবাই মিলে। সবার অগোচরে নূর পৃথকের গালে টুপ করে চুমু খায়,
পৃথক এক ধাপ এগিয়ে সে নূরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সমাপ্ত।